স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতো দুটো বিষয় থাকছে আমাদের আলোচনায়। প্রথম অংশে থাকছে, অনুষ্ঠানের প্রথম অংশে থাকছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে প্রোগ্রাম সিলেকশন কতটা গুরুত্বপূর্ণ, এছাড়াও যাবতীয় যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রোগ্রামের পরের অংশে থাকছে সহজে কিভাবে বাসা ভাড়া পাবেন এই বিষয়টি নিয়ে। দুটো বিষয়ে দর্শকরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে আপনি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও চাইলে আপনি যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমাদের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনি করতে পারেন। আমার সাথে স্টুডিওতে উপস্থিত যে অতিথি আছেন তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথম যে বিষয়টি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে প্রোগ্রাম সিলেকশন কেন গুরুত্বপূর্ণ। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম। আমার সঙ্গে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের অ্যাডমিশন ডিরেক্টর ফরিদা মেরাজকা। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ফরিদা মেরাজকা, my first question is, why it's important for choosing subject as an international student? Thank you for asking. First, as an F1 visa, it's the first thing a student needs to keep their status. So if somebody wants to come to the United States and they want to be legal, or they want to pursue an education or have a degree or have a good job in the future, it's better for them to choose an F1 visa. F1 visa will help students to have a good career, to develop their skills, and to remain legal in the United States as long as they keep their F1 student visa. Well, F1 student visa, usually when a person arrives to the United States with an F1, or when they change their status as an F1 student visa, it will be DS, that means duration of status. So as long as the student is keeping their status, they are legal in the United States. So this is the only reason why it's good to choose the F1, to be legal, to study, to finish their education, and to achieve their goals, whatever degree they want to get in the United States. থ্যাংক ইউ সো মাচ। শাহরিয়ার আলম, একটু আপনার কাছ থেকেও জানি আসলে F1 স্টুডেন্টদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, একটা সঠিক বিষয় বেছে নেওয়া। ধন্যবাদ অপলাপু। সর্বপ্রথম হচ্ছে গিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা আছেন বা ফেসবুকে লাইভে দেখছেন বা পরে রেকর্ডেড ভার্সন দেখবেন। সো আমি আসলে আপনার কোয়েশ্চেনে চলে আসি। ফরিদা অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিয়েছে, তারপর আমি আরেকটু চেষ্টা করি একটু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য। আসলে F1 স্টুডেন্টদেরকে কেন সাবজেক্ট সিলেকশনটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি ফর এক্সাম্পল আমি একটা মুভির রেফারেন্স দিতে চাই 3 Idiots, ঠিক আছে? সো আমার মনে হয় না এটা খুব বেশি এক্সপ্লেন করার প্রয়োজন আছে। সো আমি যেটাতে ভালো বা আমার ভিশন যেটাতে আছে বা আমি যেই গোল নিয়ে আগাতে চাই, তো সেই দিক থেকেই ডেফিনেটলি মনে করেন যদি আমি চিন্তা করি তাহলে তো হচ্ছে কি আমার ওই সাবজেক্ট সিলেকশনটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি এটার সাথে লাইফের বাকি অংশটুকু জড়িত। কারণ হচ্ছে আমাদের পড়ালেখা একটা সার্টেন পিরিয়ডে নিশ্চয়ই না কোনো স্টেজে গিয়ে শেষ হয়ে যাবে, বাট উই হ্যাভ টু জাস্ট ক্যারি অন ফর দ্য রেস্ট অফ অল লাইফ। তো আমি আমার লাইফে কি করব না করব ওইটা যদি আমার যদি একটা ভিশন থাকে, সো ওই অনুযায়ী তো ডেফিনেটলি আমার সাবজেক্ট সিলেকশনটা চলে আসে। দ্বিতীয়ত হচ্ছে কি যুগের সাথে তাল মেলানো আর একটা ব্যাপার আছে। যেমন ধরেন হচ্ছে কি আমি যদি এই প্রেজেন্ট এই যে ফর এক্সাম্পল টাইম টু টাইম তো চেঞ্জ হয়। ফর এক্সাম্পল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আইটি সেক্টরটা খুব বেশি ইম্পর্টেন্ট, বা দেখা যায় যে কেউ ওই রিলেটেড কোনো সাবজেক্ট যদি চুজ করে বা যেই সাবজেক্টটা খুবই হাইলি ডিমান্ডেড, সো ওরকম কোনো সাবজেক্ট নিয়েও যদি উনি চুজ করে, উনি ওনার গোল সেট করে, উনি যদি ওই অনুযায়ী ওনার F1 ভিসার কথা চিন্তা করে যদি উনি আগে যায়, ডেফিনেটলি হি উইল শাইন ইন হিজ or her educational career and further career as well. জি, আমি একটু ফরিদার কাছে আবারও যেতে চাই। ফরিদা, how will it affect to a student if they don't choose the right subject appropriately? I mean, if as an F1 student visa they don't select their the correct subject. For example, when they go to college, we're talking about subject, or if they don't select the F1. First of all, if a student decide to apply for an F1 visa, I guess the person who applying for an F1 visa, they have a goal. So their goal is to remain legal in the United States and to pursue their education. And then if a student doesn't choose the appropriate
the appropriate subject in their cycle life, then they will be, always going asking advisors in colleges or ask in our school. We can always guide them and tell them what's the next step they need to take. So in general, an F1 student visa, once they finish with us, the next step is they go to college. They want to pursue their degree, get a diploma, and then look for another job. থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আপনার কাছ থেকেও শুনবো শাহরিয়ার আলম, আসলে এটা কতটা হচ্ছে ব্যাড ইম্প্যাক্ট পড়ে যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট চুজ করতে না পারে? আচ্ছা, সেই ক্ষেত্রে চলে আসে কয়েকটা বিষয়, যেমন ধরেন ফর এক্সাম্পল কোনো স্টুডেন্ট প্রপারলি সাবজেক্ট চুজ করলো না, হ্যাঁ, যে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ফর এক্সাম্পল আপনি এ ব্যাকগ্রাউন্ড উইথ এ সাবজেক্ট, রাইট, আপনি এখন অ্যাপ্লাই করছেন হচ্ছে গিয়ে ডিসিপ্লিন বিতে বা ডিসিপ্লিন বি সাবজেক্ট নিয়ে। তো এটার সাথে যেমন হচ্ছে গিয়ে কি আপনাকে ভিসা নেওয়ার সময় ওইখানে যেমন কোশ্চেনের মুখোমুখি হতে হবে, ঠিক তেমনিভাবে পরবর্তী লাইফেও কিন্তু আপনার মানে এটাকে সাফার করতে হবে। সো আপনার যদি ভিশন যদি ঠিক না থাকে, ফর এক্সাম্পল যে কেউ চেঞ্জ করতে পারে, ডেফিনেটলি করতে পারে, বাট সেই জন্য ওনার একটা মানে লজিক্যাল একটা রিজন থাকতে হবে যে না, আমি এর আগে ফর এক্সাম্পল আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছি, আমি এখন বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়তে চাই, কারণ উনি হয়তো কেউ এন্টারপ্রেনার হতে চায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ওনাকে ওইটার তো ডিফেন্ড করতে হবে, ওনাকে এটা ভিসা নেওয়ার ক্ষেত্রে হোক আর পড়ালেখার ক্ষেত্রে হোক, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক। ওনার পরবর্তীতে ওনার ওই যেটা বললাম যে পড়ালেখা তো একটা সার্টেন পিরিয়ডে শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে যদি উনি যে জিনিসটা পছন্দ করেন না বা যে জিনিসটা ওনার সাথে যায় না, সেইটাই উনি জোর করে মনে করেন কোনোভাবে শেষ করলো, উনি তো ওটার সাথে কোপ আপ করতে পারবে না ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। তাহলে সেক্ষেত্রে আসলে একটা সাবজেক্ট চুজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটু আমি শুনবো যে এমলোটাস আসলে কি ধরনের কোর্স অফার করছে F1 স্টুডেন্টদের জন্য? F1 স্টুডেন্টদের জন্য আমরা আসলে আমাদের অনেক ধরনের প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ESL প্রোগ্রামগুলি আছে লেভেল 1 to 5, বিগিনিং ESL থেকে শুরু করে অ্যাডভান্স ESL পর্যন্ত। এছাড়াও আমাদের একাডেমিক ESL আছে, যেটা হচ্ছে গিয়ে কলেজ বা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ডেফিনেটলি এটা মানে খুবই ইফেক্টিভ। এছাড়া বিজনেস ইংলিশ কোর্স আছে, যেমন ধরেন লেভেল 1 to 4। এক্সকিউজ মি। এছাড়া আমাদের ইলেকটিভ কিছু কোর্স আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল ইংলিশ ফর মেডিসিন, তারপর হচ্ছে গিয়ে আমেরিকান কালচার, আমেরিকান লিটারেচার, তার কারেন্ট ইভেন্টস ইত্যাদি, এই সাবজেক্টগুলো। সো এইগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টই দেখা যায় যে বিশেষ করে যারা F1 স্টুডেন্ট হিসেবে আসে, তো ওনারা ডেফিনেটলি যখন ওনারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে যাবে, তো ওনাদের ওই আইডিয়াগুলো তখন হয়ে যায়। কেউ হয়তো বিজনেস ডিসিপ্লিনে পড়বে, তখন বিজনেস রিলেটেড কোর্সগুলি করলে তখন ওনার ওই আইডিয়াগুলি হয়ে যায়। বা কেউ আসলে ইংলিশে দুর্বল, তো ওনার ইংলিশের ডেভেলপমেন্টটা হয়ে গেলে ওনার তখন পড়ালেখা মানে খুব সহজে চালিয়ে নিতে পারে। জি, আমি তো আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনলাম, আমি একটু ফরিদা মিরাজকে একটু ওনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো। ফরিদা, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন which kind of courses your institution offers? Sure, yeah. So Amlotis Career School offer different variety of courses, ESL from beginner to advanced. We do have academic ESL. We do have business ESL. When we say business ESL, is not only one business ESL. Business ESL level 1, business ESL level 2, business ESL level 3, and business ESL level 4. We do offer test preparation for colleges, IELTS, GRE, TOEFL, and also we do have elective courses, American culture, current event, digital marketing courses, and medicine courses also. So we also offer TESOL for people if they want to become certified teachers. We do offer TESOL as well. This is all the courses and that Amlotis offers, and the school is open 7 days a week, and we have all the levels available. আরো একটা বিষয় আসলে জানা ছিল, one more thing, how do you help for a newcomer? The newcomer is it depends. If the person has an F1 student visa, so they come into school, they take a placement test, and then we explain to them about the program we offer, and based on the level, we place them in the appropriate class. But if the newcomer has a tourist or visitor visa or J1 visa,
If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. As we know, tourist visa, they cannot join the school, so they will need to change their status. They will need to go to the second step, that is change of status. It's another procedure. So they will need we need to check their I-94 when the person entered the United States, and when the I-94 expires, then if they need to study, then we will recommend them to change their status from tourist to F1 student visa. Are there any challenges to convert F1 visa from J1 or tourist visa? I mean, it depends. We just need to make sure the I-94 of the person still valid for the visitor visa. If they are one member or family member, we can do for them. We just need to submit the application, the I-539, on timely manners. So there is a frame time that we need to submit the application. And for the J1 visa, there is two kind of J1 visa. There is subject to Section 212 and not subject. So we need first to check their passport. We need to check their DS-19 to see if their program is finished, and they must apply on timely manner for change of status as well. If a visitor wants to convert, then which kind of documentations or which kind of papers actually they need? So most of the documents needed are their passport. Of course, the passport has to be valid, and they will need to provide us with a bank statement showing enough money, depending on how many people applying. The bank statement is very, very important. We need to show to immigration that the person has enough financial support to stay in the United States and to study. If the person cannot provide the bank statement, so they need to have a sponsor. So why we need a sponsor? Because as an F1 student visa, they don't have the right to work legally in the United States. So we need to prove to immigration that there is enough funds for the person to remain in the United States. So this is the second thing that needed: passport, financial document. Of course, if the person is married, we will need the marriage certificate. If he's single, it doesn't need to provide it. And also, like I said, the passport and the visa, especially the passport, must be valid within 6 months of the expiration. So then they can come to us. We need to submit the application, the I-539. And there is other fees, immigration fees, that the student needs to be aware about it, and they need to pay it. Everything has to be submitted on timely manners in order for immigration to start proceeding their application. Thank you so much. I will back to you in between. শাহরিয়ার আলম, তো আপনার কাছ থেকেও শুনি যে আপনাদের প্রতিষ্ঠান থেকে নতুনদেরকে আপনারা সহায়তা করার জন্য আসলে কি করছেন? নতুনদেরকে সহায়তা করার জন্য আসলে পরিচিত যেটা বলবো, সাধারণত ফর এক্সাম্পল যদি কোনো F1 স্টুডেন্ট নিউ কামার হিসেবে এই দেশে এন্ট্রি করে, তখন দেখা যায় যে ওনারা হয়তো স্বভাবতই হচ্ছে গিয়ে দেখা যায় যে ওই লোকেশনটা সিলেক্ট করেছে, ওই যেটা বললাম সাবজেক্ট হয়তো প্রপারলি সিলেক্ট করেনি, বা ইউনিভার্সিটিটা আসলে সম্বন্ধে আইডিয়া নেই যে এটা আসলেই এত দূরে। তখন আসলে ওনারা আসলে একটা দোটানার ভিতর পড়ে যায়, একটা ইন্টারিম পিরিয়ডের মধ্যে ওনারা কিভাবে তাহলে শুরু করবে। বাট এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনারা তো একটা সার্টেন পিরিয়ডের পরে যদি পড়ালেখা না করে থাকে, ওনারা হয়তো ওনাদের স্ট্যাটাসটা হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে ওনাদেরকে স্ট্যাটাসটা ধরে রাখার জন্য হলেও, ওনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য হলেও, ওনাদের কলেজ বা ইউনিভার্সিটিতেও যে প্রপার সাবজেক্ট অনুযায়ী ওনাদের অ্যাডমিশন নেওয়ার জন্য হলেও, ওনাদের প্রয়োজন অনুযায়ী, ওনাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের কোর্সগুলো অফার করে থাকি। এবং কোর্সগুলো অফার করার ক্ষেত্রেও ডেফিনেটলি ফর এক্সাম্পল যদি কোনো স্টুডেন্ট দেখা যায় যে বিজনেস ডিসিপ্লিনে পড়তে যেতে চাচ্ছে পরবর্তীতে ইউনিভার্সিটি বা কলেজে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় কি আমরা দেখা গেল যে ফরিদা যেটা বলেছে, আমরা বিজনেস ইংলিশ কোর্সগুলো অফার করব। তো বিজনেস ইংলিশ কোর্সগুলো অফার করার ক্ষেত্রে হঠাৎ করে তাকে আমরা লেভেল 4 দিয়ে বসবো না, তাকে একটা প্লেসমেন্ট টেস্ট নেওয়া হবে। প্লেসমেন্ট টেস্ট নেওয়ার পরে ডেফিনেটলি আগে সর্বপ্রথম আমাদের এখানে ট্রান্সফার হতে হবে, দেন হচ্ছে গিয়ে প্লেসমেন্ট টেস্ট নেওয়া হবে। প্লেসমেন্ট টেস্টের রেজাল্ট অনুযায়ী ওইটা তখন স্টুডেন্টকে ওই সার্টেন একটা লেভেলের ক্লাসে ওনাকে অ্যাসাইন করা হয়।
জি, একদম নিউ কামার যারা কেবল প্রথম এসেছে আমেরিকায়, তাদের ক্ষেত্রে আসলে আপনারা কোন দিকগুলোতে বাড়তি নজর দেন, কিংবা তাদেরকে আসলে ওয়েলকামিং এর ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আপনারা হেল্প করেন? ফর এক্সাম্পল নতুন হিসেবে এর আগের এপিসোড গুলোতে আমরা বলেছি সর্বপ্রথম এসেই যেটা হয় নিউ ইয়র্ক সিটিতে, মানে আমাদের এখানকার কমিউট সিস্টেমটা খুবই ফ্লেক্সিবল। সাবওয়েতে আসলে চলাফেরা করাটা বা বাসে চলাফেরা করাটা, এইটা আসলে অভ্যস্ত হতে হবে। এইটা যদি অভ্যস্ত না হতে পারে, নিউ ইয়র্কের সবচেয়ে প্রথম এবং বড় ধাক্কাটা হচ্ছে কি এখানকার যে সাবওয়েতে না আসলে, বা বাংলাদেশে আমরা যেভাবে দেখি যে ওরকম না এখানকার, যেখান থেকে ওখানে চলে গেলাম। সিস্টেমটাই অনেক জটিল। সাবওয়ে সিস্টেমটা জটিল বলতে আমি খুব আসলে বলতে চাই না, শুধু একটা জিনিস বলতে চাই, সাবওয়েটা খুবই ইজি ইফ ইউ ফলো দ্য সাইন, দ্যাটস ইট। আচ্ছা, আপনি যদি সাইনটা খেয়াল করেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার গন্তব্যস্থল হচ্ছে ফর এক্সাম্পল আপনি যাচ্ছেন কুইন্স থেকে ম্যানহাটনে, তা আপনি গুগল ম্যাপ করলে সর্বপ্রথম দুইটা জিনিস ইউজ করতে হবে। আমরা সাধারণত বলে দিই যে গুগল ম্যাপ ইউজ করবে। গুগল ম্যাপে কিভাবে মনে করেন যে উনি ওনার যে এখানে আছে, উনি ফর এক্সাম্পল কুইন্সে কোনো একটা সার্টেন প্লেসে আছে, জ্যামাইকা বা ব্রঙ্কসে আছে, আমাদের একটা লোকেশন ম্যানহাটন আর একটা ফ্লাশিং, উনি ওখানে আসতে চায়, তাহলে গুগল ম্যাপটা ইউজ করবে। উনি ম্যানহাটন বাউন্ড ট্রেনে উঠতে হবে, উনি সেম ট্রেনই ফর এক্সাম্পল ব্রঙ্কসে থেকে 6 ট্রেন যাচ্ছে, তো ওইটা যদি উনি ম্যানহাটন বাউন্ড না গিয়ে উঠে যদি উল্টা আরো ব্রঙ্কস বাউন্ড উঠে, উল্টা আরো পিছনে ওনাকে নিয়ে যাবে। ঠিক এই জিনিসগুলো যে সাইনগুলো জাস্ট ফলো করতে হবে, এটা আমরা সাধারণত বলে দিই স্টুডেন্টদেরকে যে আসার সময় ওনারা কিভাবে এই সাবওয়েটা আসলে একটু চেষ্টা করবে। আমি আমাদের দেশি ভাইদেরকে চেষ্টা করি হেল্প করার জন্য সবসময়, যে মানে এই কমিউট করার সিস্টেমটা আসলে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে চলে আসে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ওটা যখন আমাদের কাছে বলে, আমাদের কিছু পরিচিত লোকজন আছে যারা আসলে হচ্ছে গিয়ে এই রিলেটেড কাজগুলি করে থাকে, তখন আমরা তাদেরকে বলে দিই যে আপনি এই ওয়েবসাইটগুলি ঘাটেন বা আপনি এই লোকের সাথে কথা বলেন, তাহলে আপনার হয়তো ইন্স্যুরেন্সের ব্যাপারটা হয়তো হয়ে যাবে। কারণ এফ স্টুডেন্ট হিসেবে এটা খুবই মানে দেখা যায় যে এক্সপেন্সিভ, ওই খরচটা হয়তো বিয়ার করতে পারবে না, কিন্তু ইন্স্যুরেন্স আওতায় গেলে তখন ওনাদের ওই জিনিসটা কম্পারেটিভলি সহজ হয়ে যায়। জি, আমরা চ্যালেঞ্জগুলো সম্পর্কে ফরিদা বলছিলেন, আপনি একটু যোগ করবেন কিনা? আসলে যখন কেউ একজন কনভার্ট হতে চায় কিংবা আসে প্রথম দিকে, তখন আসলে কোন কোন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়? কনভার্সনের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, এগুলো হচ্ছে গিয়ে সর্বপ্রথম কথা হলো গিয়ে যে এগুলো ইমিগ্রেশন রিলেটেড, তো সো ডিএসও থাকলে ভালো হতো, এর আগেও পর্বে বলেছিলাম। সো ও আসলে জুলিয়া খুব সুন্দর করে অ্যান্সারগুলি দেয়। প্রথমত ফেস করতে হয় হচ্ছে গিয়ে যদি কেউ অন্য কোনো ধরনের ভিসা নিয়ে আসে, সেক্ষেত্রে কোথায় থাকবে, বা আমাদের স্কুলটা হচ্ছে কি ম্যানহাটনে, আর একটা ক্যাম্পাস হচ্ছে কি ফ্লাশিং এ। সো দুইটাই হচ্ছে নিউ ইয়র্ক বেস। সো কেউ হয়তো এসছে ওহাইওতে বা টেক্সাসে, ওনাকে ডেফিনেটলি নিউ ইয়র্কে ওনাকে মুভ করতে হবে, উনি যদি সত্যি পড়ালেখা করতে চায়। কিন্তু উনি তো আমরা ওনাকে রিমোটলি ওনাকে ডিসটেন্স লার্নিং এর ব্যবস্থা আমরা করে দিতে পারবো না, সেই সুবিধা আমাদের নাই, এবং আমার জানা মতে এটা আসলে মানে সম্ভব না। সো সেক্ষেত্রে ওনাকে ইন পার্সন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, আমাদের ক্লাসে আসতে হবে, এই অ্যাডমিশন প্রসেস ডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, এবং যদি অন্য কোনো ভিসায় আসে ডেফিনেটলি ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, চেঞ্জ অফ স্ট্যাটাসের মধ্যে দিয়ে যেতে হবে। যখন ওটা অ্যাপ্রুভ হবে তখন উনি আমাদের এখানে পড়ালেখা শুরু করবে ইনশাআল্লাহ। ডকুমেন্টেশনের বিষয়টা একটু উল্লেখ করবেন, কি কি ডকুমেন্ট? ডকুমেন্ট অলমোস্ট সিমিলার F1 স্টুডেন্ট আর হচ্ছে গিয়ে অন্যান্য ভিসায়, বাট এই ক্ষেত্রে সামান্য কিছু এদিক ওদিক লাগে। আর ওই প্রসিডিউরের মধ্যে দিয়ে গিয়ে যাওয়ার সময় যে প্রয়োজনীয় ফর্মগুলো আসলে ওনাদেরকে পূরণ করতে হয়, ওইগুলো করার ক্ষেত্রে আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকে হেল্প করা হয়। Farida, can an F1 student travel outside of the country during the vacation? Yes, it depends of the student visa that they are holding. So if the students arrive to United States with an F1 student visa in their passport, and then they take 2 sessions, because this is our school policy, must have 2 sessions after completing 2 sessions with a good attendance, with a good academic progress report. So they can travel, of course, they can go visit their family during Ramadan, during Eid, is no problem. But if the student change their status in the United States, they cannot travel. This is the first thing. I inform the person who is, or she or he, interested to change the status. We must inform them that this is not a visa, this is changing the status. So the one who changes status, they cannot travel and visit their families. The one who comes to United States with a visa F1 in their passport, yes, after completing 1 academic year in our school, the DSO will endorse their I-20, and they can certainly go and visit their families.
একজন F1 স্টুডেন্ট আসলে দেশের বাইরে ট্রাভেল করতে পারবেন কিনা, এটা কম বেশি সবারই আসলে প্রশ্ন থাকে। হ্যাঁ, উনি ডেফিনেটলি উনি যে F1 স্টুডেন্ট হিসেবে যদি এখানে এই দেশে যদি এন্ট্রি নিয়ে থাকে অবশ্যই পারার কথা। কারণ হচ্ছে তবে সার্টেন পিরিয়ডে, যেমন ধরুন ওনার ভ্যাকেশনটা চলছে ওই মুহূর্তে, যেমন ধরেন আমাদের স্কুলে 2টা সেমিস্টার করার পরে এক একটা সেমিস্টার হচ্ছে 15 উইকস করে ইচ সেমিস্টার। সো 2টা কনজিকিউটিভ সেমিস্টার কমপ্লিট করার পরে ওনারা স্টুডেন্টরা একটা ভ্যাকেশন পায়। এছাড়াও 2 থেকে 3টা সপ্তাহ পর্যন্ত আমরা স্কুল ব্রেক দিয়ে থাকি, একটা দিয়ে হচ্ছে সামার ব্রেক, একটা হচ্ছে উইন্টার ব্রেক। তো ওই পিরিয়ডগুলোর মধ্যে যদি কেউ যদি ট্রাভেল করতে চায় ডেফিনেটলি ট্রাভেল করতে পারবে। বাট ডেফিনেটলি এই ক্ষেত্রে ওনাদেরকে 2-ওয়ে রিটার্ন টিকিট আমাদেরকে সাবমিট করতে হয় ডিএসওর কাছে। ওটা আমরা সাবমিট করি এবং উনি ওটাকে এন্ডোর্স করে দেন। ডিএসওর কোনো পারমিশন লেটার ক্যারি করার মতো কোনো বিষয় থাকে কি? ওই যে I-20 এর মধ্যে উনি এন্ডোর্স করে দিবে, এন্ডোর্সটা না করে দিলে উনি যেতে পারবে কিন্তু ব্যাক করতে পারবে না। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফরিদা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ। শাহরিয়ার আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, একটি বিরতির পর আবারও ফিরছি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, বিরতিতে যাবার আগে যেই বিষয়টি বলছিলাম, সহজে কিভাবে বাসা ভাড়া পাবেন, এমার্জেন্সি এভিকশন থেকে শুরু করে যাবতীয় বিষয় থাকছে আমাদের আলোচনায়। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও আপনি করতে পারেন। আমার সাথে স্টুডিওতে উপস্থিত যে অতিথি রয়েছেন তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমার সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য রয়েছে নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডক্টর রুহুল কুদ্দুস। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। এমার্জেন্সি এভিকশনের কথা বলছিলাম দর্শকদেরকে, এটা দিয়েই শুরু করি। এমার্জেন্সি এভিকশনটা আসলে কি, কখন হয়, কেন হয়? সর্বপ্রথমে আমি TVN24 এর সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাকে এখানে আলোচনার জন্য আহ্বান করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং যেহেতু আমি কমিউনিটির বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত, মাঝে মাঝে এই ব্যাপারগুলি খোলাসা করার জন্য আমাদের এই ধরনের TVN মাধ্যমে আমরা এগুলি সাধারণত আলোচনা করি যাতে দর্শকরা উপকৃত হতে পারে। সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে আমরা নিউ ইয়র্কে থাকি এবং আমেরিকায় থাকি, আমাদের দৈনন্দিন জীবনের কোনো না কোনো সমস্যায় আমরা সম্মুখীন হই। সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি দেখতেছি নিউ ইয়র্ক সিটির মধ্যে, সেটা হচ্ছে যে আনফরসিন কিছু সিচুয়েশনের জন্য অনেক সময় আমরা বাসা ভাড়া দিতে পারি না, বা বাসার ভাড়ার যে পয়সাটা ঠিক মতন জোগাড় করতে আমাদের অসুবিধা হয়। মনে করেন আপনার আজকে চাকরি চলে গেল, বা বাসায় কোনো কেউ অসুস্থ হলো, বড় একটা ধরনের খরচ, অথবা আপনাকে অন্য কোথাও কোনো কিছু কন্ট্রিবিউট করতে হলো, অথবা মিসম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়ালি মিসম্যানেজমেন্ট, যেটা আপনার হাতের বাইরে চলে যায় আর কি। এই সিচুয়েশনগুলোতে আমরা সাধারণত দেখি, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক যারা এখানে বসবাস করি, আমাদের তো মানে দেশে হইলে একটা কথা যে কেউ কারো সাহায্য করতে, এখানে তো সাহায্য করার মতন সেরকম কিছু নাই। তো এখানে উপায় হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন হলে আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম 311-এ আপনারা কল করেন। কল করে নিয়ে আপনারা জেনে নেন যে আমার এই অবস্থা, আমি আজকে 6 মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারিনি, অথবা আমাকে কোর্টে যেতে হচ্ছে এই পেমেন্টের জন্য, অথবা আমার ইলেকট্রিসিটি নাই বা বন্ধ হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে, অথবা আমার গ্যাসের সমস্যা। এছাড়াও মনে করেন যে আমার কিছু পাবলিক হাইজিন ওষুধপত্র এই সমস্ত কিছুর প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনারা 311 কল করতে পারেন, অথবা যে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস তাদের যে হটলাইন আছে সেটা হচ্ছে 718-557-1399, অথবা আপনি
অনলাইনে গিয়ে অ্যাক্সেস HR-এ আপনি ঢুকে ওর মধ্যে এই সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারেন। এবং সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি HR-এর মাধ্যমে যান অথবা কোনো নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে যান, সরাসরি যেতে পারেন অথবা তাদের ওয়েবসাইটগুলো গিয়ে আপনি সেখানে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে বলে, যদি আপনি মনে করেন যে সোশ্যাল সার্ভিসের আমি অন্য কোনো সুবিধা নেব না, শুধু আমার যে রেন্টের যে সমস্যা, ইলেকট্রিসিটির যে সমস্যা, আমি দুটাকেই বলতেছি, এই দুটা আমাদের মেইন সমস্যা হয়। এই দুটার জন্য যদি আমি কোনোভাবে আমি সাহায্য নিতে চাই সরকারের তরফ থেকে, গভর্নমেন্টের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলোকে বলে ওয়ান শট ডিল, ওয়ান টাইম। এবং এই অ্যাপ্লিকেশনগুলো করলেই আপনি ওখানে যে রিকোয়ারমেন্টসগুলি জানা থাকে, সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেটা হচ্ছে আপনার লিজ, কারেন্ট যে লিজ আছে, যেটা ল্যান্ডলর্ড আপনাকে দিয়েছে, সেটা আপনাকে দিতে হবে। এবং ল্যান্ডলর্ড যদি বলে যে আপনার 5 মাসের আপনি আমাকে রেন্ট দিতে পারেন নাই, তাহলে ব্রেকডাউনটাও ওখানে সাবমিট করতে হবে। এবং সেই সঙ্গে আপনাকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই জাতীয় কেসগুলোর জন্য ইনকাম থাকতে হয়। নো ম্যাটার মানে কত ইনকাম, বাট ইনকাম তাকে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে এগুলি করার পর, অথবা যদি কোর্টে যান আপনি, তাহলে কোর্টের ইভিকশনের যে কাগজপত্র আছে সেগুলো আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে। তো যাই কিছু করেন না কেন, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিভিউ করা হয়, গভর্নমেন্ট থেকে এটা রিভিউ করে, এবং এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো তাকে মেট করতে হবে। মেট করার পরেই তখন জানাবে যে মানে আপনার সঙ্গে যোগাযোগ করবে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের লোকজন, যে আপনার কেসটা এই অবস্থা, অথবা আমার এই নতুন এই কাগজগুলি দরকার। যদি মনে করেন যে আপনার ইনকাম কম হচ্ছে, অথবা আপনি ইনকামে মেট করতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে এই বাসা ভাড়ার জন্য কারো হেল্প লাগবে, আপনার নিকটতম আত্মীয় যদি কেউ থাকে, সেখানে তারা বলতে পারে যে আমি তাদের এই সমস্যার জন্য এই মান্থলি এটা কন্ট্রিবিউট করব। এবং সেক্ষেত্রে ওইটাও কিন্তু একটা জরুরি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার এই মিসম্যানেজমেন্টটা কেন হলো, এটা কিন্তু এক্সপ্লেইন করতে হবে। এই সমস্ত যদি এক্সপ্লেইন করে, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস যেভাবে সরকারি অফিসে যেভাবে হয় সেভাবেই এটা অ্যাপ্লিকেশন রিভিউ হবে, এবং প্রয়োজনে হলে তাদেরকে নোটিশ পাঠানো হবে, জানবে এবং বুঝতে পারবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, ইদানিংকালে কোভিডের পর থেকে আপনি যদি অ্যাক্সেস HR-এ যদি আপনি যান, সেখানে যদি অ্যাপ্লাই করেন, এবং অ্যাপ্লাই করার প্রথমেই আপনাকে যে কী করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কিছু আপনি জানতে পারবেন যে আমার অ্যাপ্লিকেশনের কী অবস্থা। এবং সেই সঙ্গে যদি কারো ইউটিলিটি, মনে করেন ন্যাশনাল গ্রিড অথবা কন এডিশনের অনেক টাকা বিল পড়ে গেছে, দিতে পারতেছেন না, হয়তো পেমেন্ট প্ল্যান করছেন তাও হচ্ছে না, এখন দেখা যাচ্ছে আউটস্ট্যান্ডিং অনেক বেশি হয়ে গেছে, আপনাকে ওটা পেমেন্ট করতেই হবে, তা না হলে নোটিশ দিচ্ছে যে আপনি এটা আপনাকে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দিবে। দিস কাইন্ড অফ এমার্জেন্সি আপনাদের এই অবস্থাতে ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্স থ্রু ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস। এবং এটার জন্য সিটিতে প্রচুর জায়গায় বড়ো ওয়াইজ অনেক অফিস আছে। আপনি অ্যাক্সেস HR-এ গিয়ে অফিস লোকেশনগুলো বের করেন, এবং সেখানে বের করে আপনি ইচ্ছা করলে সরাসরি অফিসের কাস্টমার সার্ভিস ইনফরমেশন সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, তারা আপনাকে একটা গাইড দিবে। এবং এই যে জিনিসটা মানে ব্যাক রেন্টের যে বা রেন্ট এরিয়ার যে টাকাটা গভর্নমেন্ট দিবে, কিন্তু এই টাকাটা একেবারে গভর্নমেন্ট কিন্তু দিবে না। এই টাকা আপনাকে পরিশোধ করতে হবে, এবং এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে। তবে যখন আপনার কেসটা বা অ্যাপ্লিকেশনটা যখন প্রসেস হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাকে এই নোটিশে বা অ্যাপ্লিকেশনের সময় বলতে হবে যে আমি এটা দিতে আমি রাজি আছি। এখন যদি মনে করেন আপনার রেন্ট এরিয়ার হলো, আপনি চাকরি করছেন না, তাহলে কি করতে হবে? আপনাকে বলতে হবে যে না, আমি পুরোটা সরকারের পুরো সাহায্য নেব। সেখানে সেই কেসগুলোকে বলে অনগোয়িং কেস, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার চাকরির প্রয়োজন
বা ইনকামের প্রয়োজন হবে না, তবে ওই সমস্ত কেসের ক্ষেত্রে আপনাকে মানে এজেন্সি থেকে তাদের যে এমপ্লয়মেন্ট প্ল্যান যেটা থাকে কিভাবে আপনাকে স্বাবলম্বী করা যায় তার সেই ব্যাপারে আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকে সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনাকে সেই কাজগুলি করতে হবে এবং সেই সঙ্গে আপনার দক্ষতা আপনি বাড়াতে পারেন। এইচআরে একটা বিরাট আমব্রেলা, এইচআরে আমেরিকাতে সোশ্যাল সার্ভিস একটা বিরাট আমব্রেলা। এখানে আমরা অনেকেই আমরা অফিসে যেতে বা কন্ট্যাক্ট করতে আমরা একটু ইতস্তত করি যে এটা কি নেওয়া ঠিক হবে কি হবে না, বা আমার যা ইট ইজ এ গভর্নমেন্ট মানি এবং গভর্নমেন্ট এটা আমেরিকান গভর্নমেন্ট এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারে, এটা ডিপেন্ড করে এলিজিবিলিটির উপরে। বাট আপনাকে কেউ বলবেন যে অ্যাপ্লাই করেন না, না আপনি করেন, করে দেখেন, জানেন যে আপনি এই জিনিসটার জন্য আপনি উপযুক্ততা আপনার আছে কি না, আর কি কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে সেগুলি নিয়ে আপনি যাচাই করতে পারেন। সেই জন্য আমার সাজেশন হচ্ছে আমার কমিউনিটির লোকদের, বিশেষ করে আপনাদের যাদের রেন্ট নিয়ে সমস্যা, ইউটিলিটি এবং এই এমার্জেন্সিগুলো যারা ফেস করতেছেন, আপনারা সরাসরি 311 কল করে অথবা আপনারা অ্যাক্সেস এইচআর এর মধ্যে লগ ইন করে আপনারা জানতে পারবেন যে কি করলে আপনি এখান থেকে একটা গভর্নমেন্টের সহযোগিতা পাবেন। এবং এইটা মানডে টু ফ্রাইডে সবসময় খোলা থাকে। আর এখন একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন সে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন। তবে একটা জিনিস যে অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন সেগুলি আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এবং ওইখানে সিস্টেমে গিয়ে আপলোড করতে হবে। এবং এগুলি যখন স্ক্যানার ইন্ডেক্স হয়ে যাবে তারপরে দেখা যাবে পুরো একটা কেস রেডি হয়ে গেল, তখন এটা বিভিন্নভাবে এটা রিভিউ করা হয়। সেজন্য আমি বলবো যে কারো সংস্পর্শে না যায় সরাসরি 311 কল করে আপনারা এক্সেস এইচআরে গিয়ে জানেন, দেখেন যে কী কী বেনিফিট পাওয়ার উপযুক্ত আছে বা আপনার কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার কোনো সলিউশন আছে কি না। তা না হলে যে নাম্বারটা আমরা বললাম 718-557-13999 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা জেনেও নিতে পারেন যে আমি এই সমস্যায় আমার অসুবিধার মধ্যে আছি, আমি এটা কিভাবে হেল্প পেতে পারি। তারা আপনাদেরকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে একটা নির্দেশনা দিবে এবং এই গাইডের পরবর্তীতে আপনি এখান থেকে আপনার উপকারিতা নিতে পারেন। আপনি আমাদের কমিউনিটিতে কোন কোন সমস্যাগুলো বেশি কমন? আমি তো দেখি বিশেষ করে যে সবচেয়ে বেশি যেটা সমস্যা, যারা ধরেন মানে অনেকদিন ধরে আসে, বয়স হয়ে গেছে, তারা কাজ করতে পারে না, তারা দেখি যে তারা তো সাধারণত সব চায় বেনিফিট যেগুলি আছে, যেমন ক্যাশ চায়, ফুড স্ট্যাম্পও চায়, তারপরে মেডিকেড ইন্স্যুরেন্সটা ইজ এ পার্ট অফ দ্য কেসেস, এটাও চায়। সে ছাড়া আমি বলবো যে অনেকে আছে চাকরি করে, বাচ্চা আছে, চাইল্ড কেয়ারের জন্য চাকরি করতে পারে না, তারা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইল্ড কেয়ার নিতে পারে। আচ্ছা, এটাও একটা সুযোগ এই এইচআর এর মাধ্যমে আছে। শুধু তাই না, আমার কাছে মনে হয় এখন মেজরিটি পোর্শন যে লোকজন আমার কমিউনিটির মধ্যে মাঝে মাঝে আমরা যাই, যখন আলাপ করি বিভিন্ন কমিউনিটির সঙ্গে, লোকজনের সঙ্গে, তখন তারা দেখি যে সমস্যা যেটা সেটা হচ্ছে রেন্ট দিতে পারতেছি না, আমাকে কোর্টে যেতে হচ্ছে, আমার ইভিকশন আছে এবং ইভিকশন হয়ে গেছে, আমি কোথায় যাব, আমার তো কেউ নাই। কোনো কারণে যদি ইভিকশন হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, শেল্টার সিস্টেম এগুলো যাইতে হবে। যখনই আপনি শেল্টার সিস্টেমের মধ্যে যাবেন তখন আপনাকে গভর্নমেন্টের একটা দায়িত্ব হয়ে যাবে যে এদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়। সেই জন্য যে অ্যাফোর্ডেবল হাউজিং এবং আদার্স যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো তারা কিন্তু এখান থেকে নিতে পারে। আচ্ছা, এবং যখন আপনি যাবেন, আপনার যদি আপনি মনে করেন যে একজন মহিলা তার 2টা বাচ্চা ছোট ছোট আছে, তাহলে ওই ধরনের ফ্যামিলি লেভেলের শেল্টারগুলো যাবেন, যারা অ্যাডাল্ট তারা অ্যাডাল্টে যাবে এবং শেল্টারগুলি সেফ এবং এখানে গভর্নমেন্টের সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং এখান থেকে তারা সব কিছু মনিটরের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে বাসা বা এই বিভিন্ন প্রোগ্রাম আছে, এখানে অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এই প্রোগ্রামের মাধ্যমে তারা আবার রিহ্যাবিলিটেট করতে পারবে, আসতে পারবে ফিরে পুনরায় এই কমিউনিটিতে। এই কমিউনিটিতে যখন দেখবেন যে অ্যাফোর্ডেবল হাউজিং এর একটা সার্টেন পোর্শন বাড়ি ঘর দেওয়া হচ্ছে যারা লো ইনকাম গ্রুপের জন্য,
অথচ ওই বাড়ির ভাড়া অন্যান্যদের জন্য অনেক অনেক বেশি। জি, এই যারা আবেদন করবেন অর্থাৎ যারা সেবা নিতে চাচ্ছেন সেই সেবা গ্রহীতাদের জন্য কিংবা যারা সেবা প্রার্থী তাদের আসলে কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে? মেইনলি তাদের প্রুভ করতে হবে যে আমি আমেরিকান, আমি একটা স্ট্যাটাস নিয়ে আমেরিকায় আছি, আমার বার্থ সার্টিফিকেট, আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড, ইমিগ্রেশন স্ট্যাটাস লাগবে। ইমিগ্রেশন স্ট্যাটাস এটা মানে কোয়ালিফাই এর জন্য ইমিগ্রেশন স্ট্যাটাস, বাট যে কেউ অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লিকেশনের জন্য। বাট যখন কেসগুলো প্রসেস করবে সেটা সেই সঙ্গে তাদেরকে দেখতে হবে যে তারা যেখানে থাকে তার প্রুফ অফ অ্যাড্রেস, বাচ্চারা যদি স্কুলে যায় স্কুল থেকে একটা লেটার নিতে হবে, এবং সেই সঙ্গে আইডিগুলি যত ধরনের আইডি আছে সেই আইডি দিতে হবে। এটা ডিপেন্ড করে, এইচআর ইজ এ ভেরি ভাস্ট এরিয়া, এটা অনেক বড় আমব্রেলা। এখানে কোন সাহায্য বা কোনটা আপনি নেবেন এটা নির্ভর করবে প্রোগ্রামের উপরে, এবং যখন আপনি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তার এলিজিবিলিটি ডিটেলসটা কিন্তু ওখানেই থেকে যায়। ওখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে এই আমার জিনিস লাগবে। তবে এটা ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনি যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেন বা সোশ্যাল সিকিউরিটি কার্ড যদি সাবমিট করেন, ইটস আ গভর্নমেন্ট ডকুমেন্ট, ইট ইজ ভেরি মাচ সিকিউর অ্যান্ড সেফ। এটা কেউ এই নিয়ে অন্য কিছু করার সুযোগ নাই। জি, জরুরি অবস্থায় আসলে কেউ যদি সহায়তা চায় সেক্ষেত্রে সহায়তা পেতে কিরকম সময় লাগতে পারে? না, এখন মনে করেন যে আমি একেবারেই মনে করেন যে আমার কাছে পয়সা নেই, আমার খাওয়ারই পয়সা নেই, তো কি করবো আমি? তখন তাহলে ওয়েলফেয়ারে যেতে হবে, পুরো অ্যাপ্লিকেশন সব ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর ইনভেস্টিগেট করে সর্বপ্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফুড স্ট্যাম্পটা দেওয়া হয়। ওটা ইলেকট্রনিকভাবে সেম ডেতে দেওয়ার চেষ্টা করা হয় বা দেওয়া হয়ে থাকে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এর সঙ্গে সঙ্গে কারো যদি একেবারে কোনো ক্যাশ নাই বা ওই ক্যাশের জন্য অন্য কিছু সে কিনতে চায়, সেই সঙ্গে সে একটা বলে ইমিডিয়েট নিড বলে একটা জিনিস, সেখানেও তাকে কিছু সহযোগিতা করা হয় প্রথম দিনই। তারপরে এটা হচ্ছে ডে লেন্থ হচ্ছে উইদিন এ মান্থ এই কেসগুলি প্রসেস করা হয়, এবং প্রসেস করার পর সে যেমন এন্টাইটেলমেন্ট তার যেটা আছে সেটার উপর ভিত্তি করে তার সমস্ত বেনিফিট সে পেতে পারে। এবং এটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় কমিউনিটির লোকরা এটা ভুল করে যে একবার মনে করেন কেসটা এস্টাবলিশড হওয়ার পর সে মনে করে যে নো, আমার তো আর যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু প্রতিটা কেস রিসার্টিফিকেশন হয়। রিসার্টিফিকেশন মানে পুনরায় ওইটাকে আবার রিসার্টিফাই করা হয় যে না, আরেক বছরের জন্য এটা অনুমোদন দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে রিসার্টিফিকেশনের জন্য যে কাজগুলি প্রয়োজন, যে জিনিসগুলি প্রয়োজন, যে ডকুমেন্টগুলি প্রয়োজন, যেটা চাওয়া হবে সেটা তখন তাদেরকে দিতে হবে। তাহলে ওই কেসটা আবার এক বছরের জন্য কন্টিনিউ করবে আর কি। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর রুহুল কুদ্দুস, যারা আসলে সহায়তা নিতে চান কিন্তু বুঝতে পারছেন না কি করবেন অথবা কিভাবে শুরু করবেন, তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিবেন? আমার কাছে মনে হয় আমরা কমিউনিটির লোক, আমাদের কাছে অনেকে আসে, অনেকে জানে, অনেকে প্রশ্ন করে। সবচেয়ে বড় জিনিস, কোনো অবস্থায় কারোর সঙ্গে পরামর্শ না করে 311 কল করবেন। 311 কল করার পর আপনার মোবাইল ফোন থেকে, বাড়ি থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে আপনি এক্সেস এইচআরে ইনফো লাইনে আপনি লগ ইন করে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কী কী প্রোগ্রাম আছে, আমি কী কী প্রোগ্রামের জন্য আমি উৎসাহী। সেই সঙ্গে আপনি যদি মনে করেন 718-557-1399 এই ফোন নম্বরে ফোন করে, অথবা নিকটস্থ যে কোনো ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিস আছে সেই অফিসে যোগাযোগ করে কাস্টমার সার্ভিস ইনফরমেশন থেকে আপনি জেনে নিতে পারেন যে কিভাবে কি করতে হবে। আশা করি আপনারা এই সহযোগিতা নেবেন, এবং ডে বাই ডে আপনাদের দৈনন্দিন জীবনের উন্নতি হবে, এবং আমি মনে করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই দোয়া করেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।